আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মৌ? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সাবিকুন, ওয়ালাইকুম আসসালাম। যে সাবিকুন নাহার না লিখে সাবিকুন লিখে রোলটা দিলে একবারে দেখা যায় তো ভালো হয় আর কি। যারা নিশ্চয়ই ইনবক্স চ্যাট বক্সে তোমরা একটু রোল নাম্বারটা দিয়ে দাও। গতদিন যে অংশটুকু নিয়ে আলোচনা হয়েছিল চ্যাপ্টার 4 এর, তোমরা কি দেখেছো? একটু আনমিউট হয়ে কথা বলো। গতদিন যতটুকু অংশ নিয়ে আলোচনা হয়েছিল, হ্যাঁ, সেটা কি দেখেছো নাকি মৌ? জি মিস, দেখেছি। দেখেছো? কোনো সমস্যা ছিল কি, বা পড়ার পরে কোনো সমস্যা মনে হয়েছে যে বুঝতে পারছো এখন না? আমি বুঝতে পেরেছি যে টিপি গুলো। আগে মানে এই জায়গাটা কি আগে এরকম মানে পরিষ্কার ভাবে বুঝেছো, নাকি আসলে সত্যি কথা বলবা যে এই লেকচারের পরে বুঝেছো এমন, নাকি আগেই বুঝতা? ম্যাডাম পুরা ছবিটা ক্লিয়ার ছিল না, গত ক্লাসে হয়েছে। আলহামদুলিল্লাহ। কারণ তোমরা সামনে যে সালোক সংশ্লেষণ, তারপরে হচ্ছে তোমার শ্বসন যে পড়বা, আগেও পড়েছো, আবার যে দেখবো আমরা বা আলোচনা করব, সেই ক্ষেত্রে কিন্তু ফটোফসফোরাইলেশন বা ফসফোরাইলেশন আসবে। হ্যাঁ, তো এটিপি উৎপাদনের ব্যাপারটা আসবে। সেই ক্ষেত্রে এই জিনিসটা পরিষ্কারভাবে না বুঝলে তোমরা সমস্যায় পড়বা। ওই যে আমি বললাম যে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন উত্তর করতে গেলে তোমাদের জ্ঞানের যে পরিধি, সেটা কিন্তু টিচাররা যে খাতা দেখবে সে বুঝতে পারে। তা আমার মনে হয়েছে তোমাদের খাতা দেখে অনেক ক্ষেত্রেই যে তোমরা আসলে কিছু জিনিস, এমন কিছু জিনিস বোঝো না যে জিনিসগুলা না বুঝলে সঠিকভাবে, হ্যাঁ, উত্তর করাটা সম্ভব হয় না বিশেষ বিশেষ ক্ষেত্রে। তো এই একটা জায়গা ছিল জীবনী শক্তি আর এটিপি এর ভূমিকা। এই যে তোমার শক্তি মুদ্রা, জৈব মুদ্রা, কেন বলতেছে এটাকে, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করতে পারো, কিন্তু এটা নিয়ে যদি একটু বড় কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন আসে আর কি, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সমস্যা। আচ্ছা, আমরা সময় নষ্ট না করি, মূল আলোচনায় চলে যাই আমরা। হ্যাঁ, আচ্ছা, যারা আসছো তারা সবাই চ্যাট বক্সে রোল নাম্বারটা দিয়ে দাও। স্ক্রিন শেয়ার করেছি, দেখো তো স্পষ্ট দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা, আমরা জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান পড়বো। তো অধ্যায় ছিল হলো 4, জীবনী শক্তি। আজকের পাঠ হচ্ছে 4.2, লেকচার হচ্ছে 32। এই চিত্রটা দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? বুঝতে পারছো না? সাবিকুন বলো দেখি, কি নিয়ে আলোচনা করব? সামনে কি বই আছে? আনমিউট হও। উদ্ভিদের চলন। উদ্ভিদের জনন, এটা দেখে তাই মনে হচ্ছে। না মিস, চলন বলেছি। চলন, হ্যাঁ চলন, কিন্তু এটিপি যখন পড়বো তারপরে এবং চ্যাপ্টার 4 এটা যখন পড়বো,
তখন আমরা এই ছবি দিয়ে কি বুঝতে পারবো বলো? ম্যাম সালোক সংশ্লেষণ। হ্যাঁ, আলো পড়ছে না সবুজ উদ্ভিদের উপরে। সাবিকুনও ঠিক বলেছে, কারণ এই চিত্রটা তোমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে যেই কারণে, হ্যাঁ, যেই বিষয়টাকে বোঝানোর জন্য এই চিত্রটা দেয়া ছিল সেটা ছিল উদ্ভিদের চলন, তাই না? আচ্ছা, আমরা আসলে আজকে আলোচনা করব মূলত সালোক সংশ্লেষণ নিয়ে। তবে আজকেই হয়তোবা পুরোটা অংশ শেষ করতে পারবো না, কিছু অংশ জানবো বা আলোচনা করব। সালোক সংশ্লেষণকে আমরা ইংরেজিতে বলে থাকি ফটোসিনথেসিস, তাই না? এই ফটোসিনথেসিস কি প্রথম সেটা আমরা জানবো। তোমরা সবাই জানো, আমরা সবাই মোটামুটি অনেক আগের থেকেই সালোক সংশ্লেষণ সম্পর্কে ধারণা পেয়েছি, তাই না? তোমরা পেয়েছো না সালোক সংশ্লেষণ সম্পর্কে ধারণা? আছে ধারণা, কিন্তু আজকে আমরা এই বিষয় নিয়ে আরো বেশি করে জানবো, কেমন? চেষ্টা করবো যে আরেকটু বেশি জানার, আরেকটু বেশি বোঝার। তো 4.2 এর প্রধান আলোচ্য বিষয়ই হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। আমরা সবাই জানি যে সবুজ উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সূর্যালোকের উপস্থিতিতে, এবং দুইটা প্রধান জিনিসের সহায়তায়, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি। হ্যাঁ, এই দুইটা জিনিসের সহায়তায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এবং এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। যে কোনো জীব থেকে সবুজ উদ্ভিদ আলাদা একটা বিশেষ কারণে, সেই বিশেষ কারণটাই হচ্ছে ফটোসিনথেসিস। কারণ পৃথিবীতে সবুজ উদ্ভিদ ছাড়া আর কেউ, হ্যাঁ, খাদ্য তৈরি করতে পারে না। পৃথিবীতে একমাত্র সবুজ উদ্ভিদই পারে সূর্যালোককে, হ্যাঁ, কাজে লাগাতে, সংবন্ধন করতে খাদ্যের মধ্যে। এবং সেই খাদ্যটা তোমরা জানো, পরবর্তীতে ফুড চেইন আমরা পড়েছি, যেহেতু আমরা জানি খাদ্য শৃঙ্খলে দেখানো আছে স্পষ্টভাবে যে কিভাবে উদ্ভিদ থেকে সেটা প্রাণীতে আসে এবং আমাদের জীবনকে রক্ষা করে, তাই না? আচ্ছা, এটাকে অনেকেই ভাবে যে এমন কোনো বিষয় না, যারা আর কি বিষয়টাকে খুব গভীরভাবে চিন্তা না করে স্বাভাবিকভাবে জানে যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, কিন্তু তারা কিন্তু বুঝতে পারে না যে উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করতো বা শক্তিকে যদি সংবন্ধন না করতো, সূর্যালোককে যদি আটকাতে না পারতো, আমাদের কারো ক্ষমতা নাই, হ্যাঁ, আমাদের কারো ক্ষমতা নাই, বা আমাদের কাউকেই এই ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই যে আমরা, হ্যাঁ, সূর্যালোককে সংবন্ধন করতে পারবো এবং খাদ্য তৈরি করতে পারবো, বা এমন কিছু তৈরি করতে পারবো যা কিনা অন্য কেউ পারবে না, শুধুমাত্র কিন্তু সবুজ উদ্ভিদই পারে সেটা। সেই কারণে সবুজ উদ্ভিদের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আচ্ছা, এই যে তোমার প্রক্রিয়াটা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, আলোক শক্তি এই ক্ষেত্রে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। একটা রাসায়নিক বিক্রিয়া আমাদের চোখের সামনে ভাসে সব সময় যখন আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে আলোচনা করি। তোমাদেরও ভাসছে হয়তো, বা কিছুক্ষণ পরে আমরা এটা আমাদের সামনেই দেখতে পারবো। সেই জায়গাটাতে আমরা দেখি যে আলোক শক্তিকে দেখানো হয়, ক্লোরোপ্লাস্টকে দেখানো হয়, তাই না? বা ক্লোরোফিল কে উপস্থাপন করা হয়, এবং কার্বন ডাই অক্সাইড ও পানিকে উপস্থাপন করা হয়। তারপরে দেখানো হয় যে কিভাবে এই দুইটা প্রধান উপাদান, আলো অর্থাৎ পানি এবং কার্বন ডাই অক্সাইড, কিভাবে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। এবং সাথে কিন্তু আরো দুইটা পদার্থ উৎপাদিত হয়, সেটাও তোমরা জানো, কিছুক্ষণ পরে আবার দেখবো। তোমরা একটু মনে করো দেখি কি কি উৎপাদিত হয় খাদ্যের সাথে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ম্যাম অক্সিজেন আর পানি। অক্সিজেন আর পানি। আচ্ছা, এই দুটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট উৎপাদিত হওয়ার কারণে এই দুটো উৎপাদন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? মানে অক্সিজেন যে উৎপাদিত হয়, এটা তো আমাদের জন্য খুবই উপকারী একটা বিষয়, কি বলো? নাকি এখানে অক্সিজেন যদি তৈরি না হতো আমাদের কি কোনো সমস্যা হতো না, বা আমাদের কি কোনো সমস্যা হতো বলো দেখি? মানে আমাদের জন্য কি কোনো গুরুত্ব বহন করে এটা অক্সিজেন উৎপাদন? বলো, একজন বলো। তোমরা অংশগ্রহণ করো, এভাবে একা একা তো বলে ক্লাস নেওয়া যায় না আসলে, তাহলে তো রেকর্ডেড ক্লাসই দেওয়া যায়, তাই না? হ্যাঁ, বলো দেখি, মই বলো দেখি।
অক্সিজেন উৎপাদন কি গুরুত্ব বহন করে কোনো, নাকি না, না হইলেও চলতো? জিনিস করে, কারণ প্রাণীকুলে শ্বসনের জন্য অক্সিজেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর এটা ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে উৎপন্ন হয়। একটা জায়গায় গ্যাপ থেকে গেল মৌ, প্রাণীকুলের জন্য কেন, উদ্ভিদকুলের জন্য তো প্রয়োজন। উদ্ভিদের জন্য, হ্যাঁ। হ্যাঁ, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কোশ্চেনটা করলাম। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন উত্তর করি, এইটা আমি যে অংশটা বললাম সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অংশ। আমরা যখন এই ধরনের প্রশ্নের উত্তর করতে যাই তখন আমরা সবই লিখি, সেই জায়গাটায় প্রাণীকেই আমরা সবসময় উপস্থাপন করি। উদ্ভিদ থেকে যেহেতু তৈরি হচ্ছে এই কারণে আমরা উদ্ভিদকে বাদ দিয়ে দেই, কিন্তু এই যে অক্সিজেন উৎপাদিত হলো এটা কিন্তু সবুজ উদ্ভিদের ক্ষেত্রেও শ্বাস প্রশ্বাসে সহায়তা করে থাকে। কেমন? যাই হোক, সবুজ উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করলো, আমরা আমাদের প্রধান বিষয়বস্তু যেটা আজকের আলোচনা সেটা হচ্ছে যে সবুজ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেটা দিয়ে তো নিজে বেঁচে থাকবেই, কারণ তার খাদ্যের চাহিদা পূরণ করবে, তাই না? তো এই যে খাদ্যটা তার কি চাহিদা পূরণ করবে, তার শারীরবৃত্তীয় যত কাজ আছে, বিপাকীয় প্রক্রিয়া, সেগুলো সম্পাদন করতে ব্যবহার করে। এবং অবশিষ্ট যে খাদ্য থাকে, মানে সব খাদ্যই, যে তৈরিকৃত সমস্ত খাদ্য তো সে আর নিজে ব্যবহার করে ফেলে না, উদ্ভিদ ব্যবহার করে না পুরাটা, যেটা অবশিষ্ট থাকে সেটা তার শরীরের বিভিন্ন অংশে জমা থাকে। আমরা এখানে একটু লক্ষ্য করি, একটু লক্ষ্য করি যেখানে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে, আন্ডারলাইন করা আছে, দেখো বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করে। এছাড়া অবশিষ্ট শক্তি যে জায়গাগুলোতে সঞ্চিত থাকে সেগুলো হচ্ছে যেমন ফল মূল, মানে উদ্ভিদের ফল মূল, কাণ্ড অথবা পাতায়, এগুলো কি সঞ্চিত রাখে। তো এই সঞ্চিত জায়গাগুলো কিন্তু আমাদের খাদ্য। খেয়াল করে দেখো, ফল খাই, মূল খাই, মূল তো অবশ্যই খাই না, আমরা, তোমরা পড়েছো না ক্লাস 7-এ রূপান্তরিত মূলগুলো, সেখানে খাদ্য সঞ্চিত থাকে, সেই ধরনের মূলগুলো আমরা খাই, কাণ্ড আমরা খাই, পাতাও কিন্তু আমরা খেয়ে থাকি শাক হিসাবে। তো এগুলো সঞ্চিত থাকে, আর এই উদ্ভিদের সঞ্চিত এই খাদ্যের উপরই মানব জাতি এবং অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে, কেননা খাদ্যই হচ্ছে মৌলিক চাহিদার প্রধান। খাওয়া না থাকলে তো আসলে বাঁচার কোনো উপায় নেই, তাই না? মানে তোমাকে বেঁচে থাকতে হলে প্রথমেই খাদ্যের নিশ্চয়তা প্রয়োজন। তাহলে এই জায়গাটা তোমাদের উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নের জন্য একটা সুন্দর অংশ। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবা, এই কারণে একটু বড় করে বললাম আর কি। পরবর্তীতে তো পাবাই পয়েন্ট আকারে, কিন্তু তোমরা যখন বর্ণনামূলক ভাবে লিখবে, পয়েন্ট করেই একটু বর্ণনা দিবে, তখন তোমার নিজস্ব কিছু জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে হবে। সেই জিনিসটার জন্যই আসলে মানে তোমার ভিতরের জিনিসটা বা মূল জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হতে হবে, হ্যাঁ, পরিষ্কার হতে হবে। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী অংশে। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি কি কিছুক্ষণ আগে আমরা জেনেছি, আরো এখন স্পষ্ট হবে। আমরা আসলে প্রথমে দেখবো হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, আমরা প্রথমে একটু খেয়াল করি এই জায়গাটা, যেখানে রাসায়নিক সমীকরণটা দেখানো হয়েছে, যে কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি একত্রিত হয় এবং আলো উপস্থিত থাকে, এবং যেহেতু সবুজ উদ্ভিদে হয় তাহলে ক্লোরোফিল থাকবে উদ্ভিদের পাতায় বা ডালে, সেই ক্লোরোফিলের উপস্থিতি প্রয়োজন। এই যে দুইটা জিনিসের উপস্থিতি আর দুইটা জিনিসের মানে একত্রিত হওয়া, এই চারটা জিনিস মানে সমন্বিত ভাবে তৈরি করে হচ্ছে 1 অণু শর্করা, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। তাহলে আমাদের উপকরণ কোনগুলা, আমাদের তৈরি করতে কাজে লাগলো কোন জিনিসগুলা, বলো দেখি? সবগুলোই? এখান থেকে পুরোটাকে আমরা বলবো নাকি কোন জায়গাগুলোকে বলবো যে উপকরণ সালোক সংশ্লেষণের? যদি উপরেই লেখা আছে, তারপরে তোমরা তো বুঝতে পারছো নাকি, হ্যাঁ অথবা না বলো দেখি। বুঝতে পারছো? জি মিস। জি মিস। আচ্ছা, এত দেরি কেন তোমাদের? আচ্ছা, এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কি কি লাগে, ক্লোরোফিল লাগে, আলো লাগে, এই দুটা লাগবেই, আর দুইটা জিনিস একত্রিত হয়ে খাদ্য তৈরি করবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে এই চারটা হচ্ছে উপকরণ। হ্যাঁ,
উপকরণ হচ্ছে 4টা, আর উৎপাদন হয় হলো 3টা জিনিস। কেমন? তাহলে উপকরণগুলো বায়ে থাকবে, অ্যারোসানের বায়ে এবং অ্যারোসানের উপরে নিচে, এবং ডান দিকে যে অ্যারোসানের ডান দিকে যে 3টা পদার্থ দেখছি সেগুলো হচ্ছে তোমার উৎপাদিত, তাই না? উৎপাদিত। আর তৈরি করতে যেগুলো লাগবে উপকরণ সেগুলো হচ্ছে বায়ে, এটা তোমরা জানো। আচ্ছা, তো সালোক সংশ্লেষণ যে জৈব রাসায়নিক বা বায়োকেমিক্যাল বিক্রিয়াটা আমরা সালোক সংশ্লেষণের জন্য উপস্থাপন করে থাকি সেটা হচ্ছে এইটা। এবং এই বিক্রিয়াটা বা জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে যে এইভাবে উপস্থাপন করে অনেক ক্ষেত্রে আমাদের যে আমরা যে প্রশ্ন তৈরি করি সেখানে যে স্টেম হিসেবে যে জিনিসটা দেওয়া হয়, এভাবে অনেক সময় এই এতটুকু দিয়েই অনেক সময় উদ্দীপকটা তৈরি করা হয়, যেন আমাদেরকে এখানে মনে রাখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, একদম মানে এখানে নিশ্চিত হতে হবে যেটা ইসের সালোক সংশ্লেষণেরই বিক্রিয়া। তোমরা নিশ্চিত অবশ্যই, কিন্তু কিছু ক্ষেত্রে ভুল হয়, আমি এটা নিয়ে আলোচনা করব। তো পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। এখানে আমি লিখেছি যে সংগঠনের স্থান মানে হচ্ছে সালোক সংশ্লেষণ কোথায় সংঘটিত হয় এবং উপকরণের উৎস। তাহলে আমরা এই দুইটা জিনিস এখন একটু আবার মানে সুন্দরভাবে আবার দেখবো। তোমরা জানো যদিও, তারপর আবার দেখতে হবে আমাদের। সেটা হচ্ছে সংগঠনের স্থান সালোক সংশ্লেষণ হয় কোথায়, স্পেসিফিক ভাবে বলতে হবে, নির্দিষ্ট ভাবে পাতার মেসোফিল টিস্যুতে। আমরা অবজেক্টিভের ক্ষেত্রে এই জিনিসটা ভুল করি, লেখা থাকে পাতায়, তারপরে লেখা থাকে মনে করো যে ডালে, হ্যাঁ এরকম ভাবে লেখা, সবুজ পাতায়, ডালে, তারপরে লেখা থাকে মেসোফিল টিস্যুতে, স্পঞ্জি টিস্যুতে। সেই ক্ষেত্রে তোমরা তাড়াহুড়া করে অনেক ক্ষেত্রে পাতায় সবুজ পাতা দেখেই সবুজ পাতা দিয়ে দাও, কিন্তু যদি উত্তর করতে হয় সবুজ পাতাও সঠিক তারপরে মেসোফিল টিস্যু সঠিক, এটা তোমরা বলতে পারো। অনেক ক্ষেত্রে উত্তর করার ক্ষেত্রে তোমরা বলো আমরা তো সঠিকটাই দিছি, যে আমরা তো হলো পাতায় সবুজ পাতা দিয়েছি, ম্যাডাম আপনি কেন ভুল দিলেন, এরকম কোশ্চেন আসে অনেক সময়। সেটা না, এখানে দেখবা যে সঠিক, সর্বোচ্চ সঠিক যেটা সেখানে তুমি টিক দিতে হবে বা গোল্লা ভরট করতে হবে। সেক্ষেত্রে পাতা যদি থাকে সবুজ পাতা, মেসোফিল টিস্যু যদি থাকে, তাহলে মেসোফিলই তোমাকে উত্তর হিসেবে, সঠিক উত্তর হিসেবে বাছাই করতে হবে। হ্যাঁ, তো তারপরে দেখো স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে যদি তুমি হিসাব করো তাহলে উপকরণগুলো কোথা থেকে তারা পায়। এই যে উপকরণগুলো কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলো কোথা থেকে পায়? যদি স্থলজ উদ্ভিদ হয় তাহলে পানি পাবে তারা হচ্ছে মাটি থেকে এবং সংগ্রহ করবে মূলের সাহায্যে, তাই তো, পানি শোষণ করে, তারপরে সেটা পাতার মেসোফিল টিস্যুর মধ্যে যাবে এবং মেসোফিল টিস্যু যে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে পৌঁছবে। ঠিক আছে। আর কার্বন ডাই অক্সাইড কিভাবে সংগ্রহ করবে, উৎসটা কোথায়, কোথা থেকে তারা পাবে, সেটা হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্রের মধ্য দিয়ে সে প্রবেশ করাবে, কিন্তু পাবে হচ্ছে বায়ু থেকে। যেহেতু স্থলজ উদ্ভিদ, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে বায়ু থেকে। হ্যাঁ, আর পানি গ্রহণ করবে হচ্ছে মাটি থেকে, আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে পানি থেকে, বায়ু থেকে। তাহলে পানি শোষণ করবে হচ্ছে মূল দ্বারা, আর কার্বন ডাই অক্সাইড শোষণ বা গ্রহণ করবে হচ্ছে পত্ররন্ধ্র দ্বারা। তাহলে সবশেষে এরা কোথায় পৌঁছবে? মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে। জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা একটু পরে দেখবো, আগে দুইটা চিত্র আমরা দেখে নিই। চলো, প্রথমে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এখানে বোঝানো হয়েছে। সবুজ উদ্ভিদের মধ্যে আলো পড়ছে, সবুজ উদ্ভিদের সবুজ পাতার একটা বিশেষ অংশকে এখানে বড় করে দেখানো হয়েছে। এখানে মেসোফিল টিস্যু এর অবস্থান এখানে দেখানো হয়েছে, মেসোফিল কোষগুলো কেমন হয় সেটা দেখানো হয়েছে। মেসোফিল একটা কোষের বা একটা এরিয়ার আবার বড় করে এখানে দেখানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একটা মেসোফিল কোষ, এই যে একটা মেসোফিল কোষকে বড় করে দেখানো হয়েছে, এর মধ্যে অনেক ক্লোরোপ্লাস্ট থাকে, সেই একটা ক্লোরোপ্লাস্টকে আবার এখানে দেখানো হয়েছে। তোমরা এই ক্লোরোপ্লাস্টকে চেনো, এখানে গ্রানাম থাকে, স্ট্রোমা থাকে, এটার গঠন তোমরা জানো। তারপরেও এই ক্ষেত্রে অর্থাৎ সালোক সংশ্লেষণের ক্ষেত্রে তোমাদেরকে এই ব্যাপারটা আবার জুড়ে দিতে হবে, দুইটাকে একত্রিত করে চিন্তা করতে হবে যে কিভাবে হয়। তার মানে হচ্ছে সবুজ পাতায় হয়, আসলে কোথায় হয়? হয় হচ্ছে মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে। হ্যাঁ, যদি মেসোফিল টিস্যু থাকে সেটা সর্বোচ্চ সঠিক অ্যান্সার হবে যদি সবুজ পাতার সাথে থাকে। আর যদি এমন থাকে যে সবুজ পাতা মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্ট, সবুজ পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট, তাহলে কিন্তু ক্লোরোপ্লাস্টই হবে সবচাইতে সঠিক আনসার। ঠিক আছে, মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট যদি থাকে আর মেসোফিল টিস্যু যদি থাকে আর সবুজ পাতা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা সঠিক হবে কোনটা? মেসোফিল টিস্যুর
ক্লোরোপ্লাস্ট বা মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট। তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? একটু বলো দেখি। এত বর্ণনামূলক ভাবে বলার একটাই কারণ যে জ্ঞানমূলক একটা অবজেক্টিভ কোশ্চেন আসলে তোমরা সঠিক উত্তরটা বাছাই করতে গেলে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়বা। দুই একটা প্রশ্ন এভাবে দিবেই, এটাই হলো নিয়ম। এই ধরনের প্রশ্ন তোমাকে দেখতে উত্তর করতে হবে। সেই ক্ষেত্রে তুমি কি বুঝতে পারছো আজকে আমি এখন যে উদাহরণটা দিলাম? তোমরা বুঝতে পারছো? হ্যাঁ অথবা জি না মিস। বলো। তোমরা কি আছো? জি মিস। আচ্ছা। এরপরে যে চিত্রটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের পাঠ্যপুস্তকেই আছে, এই চিত্রটাও আছে, কিন্তু যে বললাম গভীরভাবে চিন্তার একটা প্রয়োজন আছে যেহেতু আমরা রিভিশনে আছি এখন। এখানে পত্ররন্ধ্র বা স্টোমাটাকে দেখানো হয়েছে। এই যে এই পত্ররন্ধ্রটা কোথায় থাকে, যে পাতার একটা বিশেষ নিম্নতলেই সাধারণত থাকে, তোমরা জানো। সেখানে দেখো এইভাবে করে এটাকে এতটুকু অংশ বড় করে দেখলে স্টোমাটা অনেকগুলো দেখা যাবে, এবং একটা স্টোমাটাকে বড় করে দেখলে এরকম দেখা যায়। এবং তোমরা জানো যে গার্ড সেল থাকে, সঙ্গী কোষ থাকে, হ্যাঁ, এবং পত্ররন্ধ্রটা মাঝখানে থাকে। তোমরা জানো বিশেষ বিশেষ সময়ে এটা খোলা থাকে, হ্যাঁ, এবং অনেক সময় এটা বন্ধ থাকবে। এই সম্পর্কেও পরবর্তীতে আবারও আমরা আলোচনায় যাব। তো সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড প্রবেশের জায়গাটা হচ্ছে এটা, এবং এটা দিয়ে শেষ পর্যন্ত মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে এটা পৌঁছবে, এবং পরবর্তীতে এই প্রক্রিয়াটা সম্পাদিত হবে। সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়াটা সম্পাদনের আগে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজগুলো হতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে চলে যাই আমরা পরবর্তী অংশে, যে জলীয় জলজ পরিবেশে যে উদ্ভিদগুলো থাকে, জলজ উদ্ভিদ, তারা যে কার্বন ডাই অক্সাইড পায় সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তারা আমরা যেমন দেখলাম স্থলজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড পায় হচ্ছে বায়ু থেকে, কিন্তু জলজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে হচ্ছে দ্রবীভূত পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডটা। সোর্সটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, সোর্স ভিন্ন। আবার দেখো জলজ উদ্ভিদ যে পানিটা পাবে সেটা কিন্তু মাটি থেকে পাবে না, পানি থেকে পাবে, এবং তারা মূল দিয়েও নিতে পারে, সারা শরীর দিয়েও নিতে পারে, এখানে কিন্তু উল্লেখ নাই। কিন্তু এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যে এদের সোর্স মানে জলজ এবং স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের উপকরণ সংগ্রহের উৎসগুলো ভিন্ন, ব্যাখ্যা করো। বা উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন আসতে পারে, যৌক্তিক আলোচনা করো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বড় করে এটা লিখতে পারবো, হ্যাঁ, যদি এইভাবে চিন্তা করি। আচ্ছা, এখন দেখো বায়ুমণ্ডলে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজটা দেখো 0.03%। এটা তোমাদের একরকম মুখস্থ, কারণ আমি বারবার দাগিয়ে দাগিয়ে পড়িয়েছি, এবং এটা অবজেক্টিভ কোশ্চেন আসে, আবার তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসে। আর পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। তাহলে কোনটাতে বেশি, পানিতে না বায়ুমণ্ডলে, বলো তো? ম্যাম পানিতে। হ্যাঁ, পানিতে। কিন্তু এক নজরে দেখলে কিন্তু অনেক সময় বোঝা যায় না, অনেকেই ভুল করে থাকে। তাই যেহেতু পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, আর পানি থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে হচ্ছে জলজ উদ্ভিদ, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে জলজ উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার কিন্তু স্থলজ উদ্ভিদ থেকে অনেক বেশি হবে। এইটাও কিন্তু তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমি বারবারই এটা তোমাদেরকে বলি, কিছু জায়গা যে জায়গা থেকে কখনো প্রশ্ন আসে না বড় করে, তোমরা সবসময় মনে করো যেগুলো থেকে অনুধাবন এবং জ্ঞানের প্রশ্ন আসবে, কিন্তু ব্যাখ্যামূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন হয়তো আসবেই না, কিন্তু আসতে পারে। তখন তোমরা কিন্তু মানে আর বাড়াতে পারবে না, কোশ্চেনের অ্যান্সারটা আর বড় করতে পারো না। তো এই ক্ষেত্রে এইভাবে যদি তুমি ভাবো তাহলে বাড়াতে পারবা, যে জলজ এবং স্থলজ উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি ধরনের বৈষম্য তুমি লক্ষ্য করো, নিজের ভাষায় লিখো। আশা করি এখন পারবা, কি পারবা কিনা বলো। জি মিস। এখন কিন্তু অনেকগুলো সোর্সে দেখলা যে উপকরণের যে সোর্স গুলো আছে, বা যেখান থেকে পাচ্ছে উৎসটা, সোর্সটা পাইলা আলাদা। তারপর হচ্ছে নেওয়ার যেই মাধ্যমে সে নিবে, উৎস থেকে যার মাধ্যমে নিবে, কেউ কেউ নিবে মূলের মাধ্যমে পানি, কেউ নিবে হচ্ছে সারা শরীর বা মূলের মাধ্যমে পানি, কেউ নিবে হচ্ছে বায়ুর মাধ্যমে পানি স্টোমাটা দিয়েই, কিন্তু কেউ নিচ্ছে হচ্ছে তোমার পানিতে দ্রবীভূত অক্সিজেন, সরি কার্বন ডাই অক্সাইড। আবার কেউ নিচ্ছে হচ্ছে পানি থেকে পানি, সরি পানির মধ্যে আছে যারা, পানি থেকে তারা মানে সরাসরি পাচ্ছে পানিটা। আর যারা স্থলজ তারা হচ্ছে মূল দ্বারা পানি এই মাটি থেকে শোষণ করতে হচ্ছে, তাদের প্রক্রিয়াটা কিন্তু একদম ভিন্ন। তখন প্রক্রিয়াতেও তুমি চলে যেতে পারবা, হ্যাঁ, যদি বড় করতে হয়। আর এখানে যে পরিমাণের কথা বলা হয়েছে, সালোক সংশ্লেষণের হারের কথা বলা হয়েছে, সেখানেও কিন্তু ব্যাপক একটা পার্থক্য আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রেও কিন্তু তুমি 4-5 লাইন ইজিলি ব্যাখ্যা করতে পারবা। তো অক্সিজেন এবং পানির
পানি সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য, যেটা আমি বলছিলাম যে এখানে যে বাম দিকে ছিল হচ্ছে উপকরণগুলো আর ডান দিকে হচ্ছে যেগুলো উৎপাদিত হচ্ছে সেইটা এবং উপজাত, ডান দিকে দুইটা জিনিস ছিল। আমরা একটু দেখে নিই আবার ওই জায়গাটা, হ্যাঁ একটু দেখো তোমরা, যে ডান দিকে ছিল হচ্ছে তোমার শর্করা, পানি, অক্সিজেন। তো শর্করা তো অবশ্যই হচ্ছে যেটা উৎপাদনের জন্য এই প্রক্রিয়াটা সম্পাদিত হলো সেই উপাদানটা, খাদ্য। তো আর বাকি যে দুটা উপাদান উৎপাদিত হয় তারা হচ্ছে উপজাত আমরা বলবো। তোমরা জানো যে যেটা মেইন প্রোডাক্ট সেটা ছাড়া অন্যান্য যে দ্রব্যগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি হচ্ছে উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। এখানেও কোশ্চেন আসতে পারে। তো যাই হোক, এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। এখানে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এই ছোট্ট জায়গায় কিন্তু অনেকগুলো কোশ্চেন লুকিয়ে আছে। কেমন? আমরা যেহেতু এটা রিভিশন করছি তাহলে আমাদেরকে কিন্তু এভাবেই বিষয়গুলো আলোচনা করতে হবে এবং তোমাদেরকে মানে বুঝতে হবে, হ্যাঁ বোঝার চেষ্টা করতে হবে। দেখো, জারণ বিজারণ প্রক্রিয়া, তোমরা জানো জারণ বিজারণ কি, এটা তোমরা ব্যাখ্যাও করতে পারবা এবং করতে পারা উচিত। আমি একটু পরে আসছি এই ব্যাপারটা নিয়ে, এখানে শেষ করে নেই। এই প্রক্রিয়ায় পানি জারিত হয়। দেখো এখানে এখানে পানিটা ছিল এভাবে করে, পানিটা জারিত হয়েছে না? দেখো তো, পানি জারিত হয়েছে না? পানির সাথে অক্সিজেন যুক্ত হয়েছে না? হয়েছে কিনা বলো দেখি। জি মিস। হুম। আচ্ছা, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড ছিল এটা কিন্তু অক্সিজেনকে ছেড়ে দিয়েছে, তাই না? এই যে অক্সিজেন এখানে আলাদা হয়েছে, ছেড়ে আবার এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, আবার হাইড্রোজেনের সাথে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে। তাহলে এখানে কিন্তু দুইটা কাহিনী হলো, হ্যাঁ জারণও হচ্ছে বিজারণও হচ্ছে, তার মানে এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এটাকে তোমরা ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, প্রয়োগমূলক, সেটাও তোমরা আশা করি পারবা। যদি না পারো আমাকে একটু বলো, এখনই বলবা। আর এখানে কি কি হচ্ছে এই ব্যাখ্যার যে তোমার উৎসটা, সেই উৎসটা তোমার এই জায়গাটাতে দিয়ে দিয়েছে। এই প্রক্রিয়ায় পানি জারিত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে। এখানে তোমরা জারণ কি বিজারণ কি, হ্যাঁ এই উপস্থাপন করবা, সংজ্ঞা সংজ্ঞা এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে তা হচ্ছে সেটাকে ব্যাখ্যা করলেই হ্যাঁ তোমার হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটার উত্তর হয়ে যাবে। এখানে কারো কিছু বলার থাকলে একটু বলো, কারো যদি কিছু বলার থাকে বলো, কোনো সমস্যা থাকলে বলো, না হলে আমি সামনের দিকে আগাবো। সমস্যা আছে কি, হ্যাঁ অথবা না, কিছু একটা জানাও। না মিস, বুঝতে পেরেছি। ওকে, এরপরে আছে 4.2.1 সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে জানলাম, এখন আমরা প্রক্রিয়াতে চলে যাব কিভাবে হয়। তার আগে এখানে খুব সুন্দরভাবে বলা আছে, তোমাদের হয়তো মনে আছে যে সালোক সংশ্লেষণ হচ্ছে একটা জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া, এই জন্য এটা কিন্তু ব্যাখ্যা করে পড়তে হবে। এই ক্ষেত্রে এই যে দীর্ঘ প্রক্রিয়াটাকে 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান উনি এই প্রক্রিয়াটাকে দুইটা পর্যায়ে ভাগ করেছিলেন এবং পর্যায় দুটি তোমরা জানো, যে আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, হ্যাঁ আলোক পর্যায়ে আমরা বলতে পারি, আর আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়, এভাবে আমরা বলতে পারি। আলোক নির্ভর পর্যায়কে আমরা বলতে পারি আলোক পর্যায়, আর আলোক নিরপেক্ষ পর্যায়কে আমরা বলতে পারি অন্ধকার পর্যায়। এগুলো একটু মনে রাখবা, হ্যাঁ একই জিনিসকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। প্রশ্ন করার সময় যেহেতু টিচাররা করেন, তো টিচাররা একটু যেহেতু সব ব্যাপারেই জানেন, তোমরা হয়তো বইয়ে অনেক কিছুই দেখবা যে বইয়ের মধ্যে ওইভাবে করে উল্লেখ করা নাই, তো তোমরা একটু নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু এই জিনিসগুলোকে বুঝতে হবে প্রশ্ন দেখে। কেমন? আগেকার বইয়ে কিন্তু দেয়া ছিল, এর আগে যে ভার্সনটা ছিল সেখানে ছিল সেটা, যে আলোক পর্যায় মানে কি আর অন্ধকার, আলোক নিরপেক্ষ পর্যায়কে যে অন্ধকার পর্যায় বলা হয় সেটা। তবে এখানে তো বোঝাই যাচ্ছে যে আলোক নিরপেক্ষ পর্যায় মানে কি, আলো না থাকলেও, আলো থাকলেও চলবে না থাকলেও চলবে, এটাকে অন্ধকার পর্যায় বলা হয়। আচ্ছা, আলোক নির্ভর পর্যায়টাকেই আজকে শুধু একটু আমরা দেখবো, কারণ অন্ধকার পর্যায় তো অনেক বড়। আলোক পর্যায়টা বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ যেটা, সেখানে তোমরা বুঝতেই পারছো যে এখানে আলোটা লাগবেই, মাস্ট, আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সালোক সংশ্লেষণের যে মূল বক্তব্য সেটাই হচ্ছে সৌরশক্তি পরিবর্তিত হয় অন্য কোনো শক্তিতে, সেটাই হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায় খুব বেশি ইম্পর্টেন্ট, আমি একবারে এর গুরুত্ব সহকারে পড়ায় যাচ্ছি যে এটার গুরুত্ব কি। খুব বেশি ইম্পর্টেন্ট কেন, আলোক নির্ভর পর্যায়ে যদি না হয় তাহলে কিন্তু অন্ধকার পর্যায়ে হবে না।
প্রথম এখানে যা যা উৎপাদিত হয়, যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর পরবর্তী যে পর্যায়, সেটা হইতে হলে অবশ্যই আলোক নির্ভর পর্যায়ে যেগুলো উপাদান উৎপাদিত হয় বা যে বিক্রিয়াগুলো সম্পাদিত হয়, সেটা অবশ্যই হতে হবে। এখানে কি হয়? এখানে এটিপি, এনএডিপি, এনএডিপি, হাইড্রোজেন আয়ন, এগুলো উৎপন্ন হয়। কি কি উৎপন্ন হয়? এটিপি, এনএডিপি এবং হাইড্রোজেন আয়ন, এগুলো উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি, অর্থাৎ এই যে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি যে হলো, এই রূপান্তরিত শক্তি এটিপির মধ্যে সঞ্চিত থাকে। গতদিন আমরা এটা আলোচনা করেছি যে এটিপির মধ্যেই কিন্তু এখানে যাবতীয় শক্তি সঞ্চিত থাকে। এই সঞ্চিত শক্তি এডিপি হওয়ার সময় আবার বের হয়ে যায়, আবার এটিপি তৈরি হওয়ার সময় সঞ্চিত হয়। এটা গতদিন ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে, বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আচ্ছা, এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আগেও বলেছি যে এই যে আলোক নির্ভর পর্যায় হোক আর সালোক সংশ্লেষণ যেই ক্ষেত্রে আমরা বলি না কেন, এই যে এখানে আমরা দেখেছিলাম যে এখানে হলো মেইনলি তোমার আলো এবং ক্লোরোফিল লাগবে, এবং এই যে আলোক নির্ভর পর্যায়টা, এখানে যেহেতু প্রধান কাজগুলো হয়ে যায়, তাহলে এই দুইটা জিনিসই, আলো এবং ক্লোরোফিল, কিন্তু এই পর্যায়ের জন্য অপরিহার্য। হ্যাঁ, আচ্ছা, ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন কণাকে শোষণ করে। ক্লোরোফিল অণুই মেইনলি তোমার আলোকে যে কনভার্ট করবে, আলোকে কে ধরে আনবে বা কে শোষণ করবে? ক্লোরোফিল অণু। এই কারণেই সবুজ পাতা বা সবুজ উদ্ভিদের অংশ ছাড়া তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ হয় না। কেন? কারণ সবুজ উদ্ভিদেই একমাত্র থাকবে হচ্ছে তোমার ক্লোরোফিল অণু, এবং ক্লোরোফিল অণুই শুধুমাত্র পারবে আলোক রশ্মির ফোটন কণাকে শোষণ করতে, এবং শোষণকৃত এই ফোটন কণা থেকে শক্তি নিবে এবং এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেটকে জুড়ে, যে গতদিন যেটা আমরা পড়লাম যে এটিপি তৈরি করবে। এই যে এডিপির সাথে আইপি বা পিআই যাই বলো কিনা, এটা ইনঅর্গানিক ফসফেট, এই দুটা একত্রিত হবে, কার শক্তি নিয়ে? সূর্যালোকের শক্তিকে নিবে, এবং তারপরে এই কাজটা হবে। এই আলোর থেকে ক্লোরোফিলটা শক্তি নিল, শক্তিটাকে ব্যবহার করলো এই দুটাকে জুড়ে দিতে, একসাথে করতে, একসাথে হলে এটিপি তৈরি হয়ে যাবে। তার মানে এখানেও এটিপি তৈরি হচ্ছে। এটিপি তৈরির প্রক্রিয়াটাকে তোমরা জানো, এখানে বলা হয়েছে আমরা আগে পড়েছিলাম ফসফোরাইলেশন। এখানে লেখা আছে দেখো ফটোফসফোরাইলেশন। কেন? কেউ বলতে পারবে এখানে ফটোফসফোরাইলেশন বলা হয় কেন? তাড়াতাড়ি বলো, আমাদের একেবারে হাতে সময় নাই। বলো, ফটোফসফোরাইলেশন কেন বলা হচ্ছে এখানে? ম্যাডাম, এখানে ক্লোরোফিল উপস্থিত আছে বললে। না, ফটো মানে কি বলতো? ফটো দ্বারা কি আলো, বুঝাচ্ছি? আলো, আলোর আলোক জন্য। হ্যাঁ হ্যাঁ, আলোর জন্য। দেখো গতদিন আমরা কিন্তু আলোর উপস্থিতির কথা বলি নাই। আমি সবসময় বলেছি যে দেখো ফসফেট যুক্ত হওয়াকে আমরা ফসফোরাইলেশন বলি, কিন্তু যখন সালোক সংশ্লেষণের ক্ষেত্রে হবে তখন কিন্তু আলোর উপস্থিতিতে হবে বিধায় একে বলা হবে ফটোফসফোরাইলেশন। তার মানে ফটোফসফোরাইলেশন হচ্ছে ফসফোরাইলেশনের একটি শ্রেণী, ফসফোরাইলেশনের একটি শ্রেণী, যাকে আমরা বলি ফসফোরাইলেশন। কেন বলি ফটোফসফোরাইলেশন? কারণ এখানে আলো উপস্থিত, এবং আলোর উপস্থিতি এখানে মাস্ট। এখানে আলো ছাড়া শক্তিও আসবে না, শক্তি না থাকলে এডিপি সাথে আইপি যুক্ত হবে না, ঠিক আছে, এবং এটিপি উৎপাদন হবে না। এই হলো একটা প্রক্রিয়া। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তিনটা কাজ হয়, একটা হচ্ছে এটিপি তৈরি, আরেকটা হচ্ছে এনএডিপিএইচ তৈরি, আরেকটা দেখেছি হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি, তাই না? তাহলে একটা আমরা ক্লিয়ার হলাম। এখন সেকেন্ডটাতে চলে যাই। আচ্ছা, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে, এই দুইটাই থাকতে হবে। দুইটা কাজ হয়, একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, আর একটা হচ্ছে পানি বিভাজিত হয়ে যায়। পানি বিয়োজিত হয়ে ভাগ হয়ে যায় কিসে? অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন, তিনটা জিনিস উৎপাদন করে। ঠিক আছে, এই তিনটা জিনিস যে উৎপাদন হইলো, এটাকে বলা হবে হচ্ছে পানির ফটোলাইসিস। ইংরেজিতে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার। পানির সালোক বিভাজন, বাংলাতেও বলা হয় পানির সালোক বিভাজন। তার মানে হচ্ছে আলোর উপস্থিতিতে পানি বিভাজিত হয়ে যাওয়া। এবং আমি একটু বলে রাখি, এখানে কিন্তু পরিষ্কারভাবে তোমাদের বইয়ে বলে নাই, সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আলোর উপস্থিতিতে যখন পানি ভাঙবে এবং অক্সিজেন তৈরি হবে, এইটাই কিন্তু সেই অক্সিজেনটা যেটা আমরা সমীকরণটাতে দেখেছিলাম। হাইড্রোজেনটা কোথায় যায় জানো? এই হাইড্রোজেনটা এনএডিপি সাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি করে। যে বললো না যে এটিপি তৈরি হয়,
NADPH তৈরি হয়, আরেকটা তৈরি হয় কি বলো দেখি, আরেকটা কি তৈরির কথা হাইড্রোজেন বলেছিলাম? আয়ন। হাইড্রোজেন আয়ন। সেই যে হাইড্রোজেন আয়ন, এটা হচ্ছে এইটা, এই হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন পরবর্তীতে কার সাথে যুক্ত হয়? NADPH এর সাথে বা NADP এর সাথে যুক্ত হয়, NADPH তৈরি করে। এই হচ্ছে প্রধান দুইটা প্রক্রিয়া বা বিক্রিয়া যা সম্পাদিত হয় আলোক পর্যায়ে, এবং উৎপাদিত হয় তিনটা জিনিস। একটা হচ্ছে ATP, আরেকটা হচ্ছে NADPH2, আরেকটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন আয়নের কথা আমাদের আর বলারই দরকার নেই। মূলত তৈরি হয় ATP এবং NADPH2। প্রক্রিয়া দুইটা আছে, একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে তোমার পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটার। কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন উৎপাদিত হয়, পরবর্তীতে সেই হাইড্রোজেন NADPH2 তৈরি করে। এখন তোমাদেরকে একটা কথা বলি যেটা তোমাদের বইয়ে নাই কিন্তু তোমাদের প্রশ্নে আসে, সেটা হচ্ছে NADPH2 এবং এই ATP, এই দুইটাকে একত্রিত ভাবে বলে হচ্ছে আত্তীকরণ শক্তি। তোমরা একটু লিখে নাও, আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম আত্তীকরণ শক্তি। NADPH2 এবং ATP এই দুইটাকে একসাথে বলে আত্তীকরণ শক্তি, এবং এই আত্তীকরণ শক্তি উৎপাদিত হয় আলোক পর্যায়ে, এবং এটাই হচ্ছে প্রধান বক্তব্য কার? আলোক পর্যায়ে। আলোক পর্যায়ে যদি প্রধান গুরুত্বপূর্ণ অংশ যদি আমি বলি যে কি, এক কথায় বলতে পারবা আত্তীকরণ শক্তি উৎপাদন। ঠিক আছে? এবং এই আত্তীকরণ শক্তি দিয়েই পরবর্তীতে অন্ধকার পর্যায়ে পরবর্তী কাজগুলো সংঘটিত হয়। হ্যাঁ, আর তোমাদের এখন বলো, এখন এটা আরো ক্লিয়ার হয়ে গেল না? বলো দেখি কি কাজে লাগলো এই জিনিসটা? এডিপি থেকে এটিপি তৈরি, এটিপি থেকে এডিপি তৈরি, বুঝতে পারছো এখন তোমরা? জি মিস। তাহলে আমরা দুইটা লেকচার পড়লাম, দুইটা লেকচারকে একত্রিত ভাবে চিন্তা করব, আবার তিনটা লেকচারের সময় তিনটা লেকচার একত্রিত ভাবে চিন্তা করব, তাহলে আমাদের রিভিশন হবে, উত্তর করতে সহায়তা করবে, না হলে সম্ভব না। কেমন? আচ্ছা যাই হোক, আমরা তোমরা গতদিনের এই জায়গাগুলো বুঝতে পেরেছিলে আশা করি, এবং এই জায়গাগুলো বারবার দেখবা, দরকার পড়ে স্ক্রিনশট নিবা, এটা তোমাদের জন্য অনেক সহযোগিতা করবে। হ্যাঁ, তোমরা এসে দেখবা আমাদের যে আপলোড করা আছে সেই জায়গাটাও তোমরা দেখতে পারো। হ্যাঁ, তাহলে তোমরা দেখো, একটু স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা, আমাদের যারা আছো তোমরা, তারা একটু আবারও বলছি যে ইয়ে করো, তোমাদের রোল নাম্বার গুলো দিয়ে দাও। কেমন? আমাদের সময় একদম শেষ। আমরা স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো দেখি। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে কিনা বলো, আমাদের হাতে 2 মিনিটের মতো সময় আছে। তোমরা এত কম স্টুডেন্ট জয়েন করো, অন্য কোনো ক্লাসে এরকম হয় না। হ্যাঁ, ক্লাস 10 এখন তো এরকম করার কথা না, তাই না? তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। কোনো ক্লাসে কিন্তু তোমাদের জন্য গুরুত্ব বহন করে না এমন নয়। হ্যাঁ, তোমরা কেন এমন করছো বুঝতে পারছি না। সামনে পরীক্ষা দেখি কি তোমরা ক্লাস করছো না নাকি? আচ্ছা, এখন আনমিউট হও এবং আমাকে বলো যে কোনো সমস্যা আছে কিনা। না থাকলেও বলো যে নাই, আর থাকলে বলো যে আছে। আছে? কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, নিশি, সাবিকুন, শিথিলার কোনো আওয়াজই পাই না। দিয়া, শিথিলা, নিশি, লাবিবা, বলো দেখি লাবিবা, জি মিস। কোনো সমস্যা আছে নাকি বুঝতে পেরেছো? না মিস। জি মিস, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তো আজকে আর শোনো, তোমাদের আরো একটা ক্লাস হলে তারপরে হচ্ছে কোশ্চেন দেওয়া যাবে। এখন কোশ্চেন মানে হচ্ছে নর্মাল কোশ্চেন তো তোমরা পেয়েছো আগে, কিন্তু আমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আসে বা তোমাদের যে ইয়ে মানে যেটা নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত এখন, সেটা হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন আর হলো তোমাদের সৃজনশীল কোশ্চেন যেভাবে আসে সেই ধারায়। আমি এতদিন সেভাবে আলোচনা করেছি, কিন্তু এই যে কিছু জিনিস একবারে না বুঝলে তুমি আসলে টোটাল জিনিসটার উপলব্ধিও করতে পারবা না এবং প্রশ্ন উত্তরও করতে পারবা না। তো আমরা ইনশাল্লাহ সামনের লেকচারটা শেষ করে কোশ্চেন আনসার আবার সলভ করব। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। মিস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।